আমরা দেখেছি যে ৭১ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সবথেকে গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। সেই ৭১ আমরা দেখেছি কতিপয় মানুষ আল বদর আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানি দোসরদের সহায়তা করেছে, যুদ্ধ অপরাধ করেছে। ৫৪ বছর পরে সেই যুদ্ধ অপরাধ নিয়ে এখনো কথা বলতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা কর্মীরা কিভাবে হামলা করলেন, দীর্ঘদিনের সেই ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭৯ গণ অভ্যুত্থান, ৭১ মহান মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণাপত্র সেখানে ৪৭ দিয়ে শুরু করেছে, করে ৭১কে কোনো মতো ছুঁয়ে ৯০ ধরে ২৪ এসেছে। ৭১ এই ঘোষণার মধ্যেও শেখ মুজিবকে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। জুলাইয়ের ঘোষণার প্রথম কথা কি, যে দেশটা কারো বাপের না। কথায় কথায় দেশ ছাড় বলিস, দেশটা কারো বাপের না, এটা হচ্ছে প্রথম কথা। আমরা এটাকে বলছি দ্বিতীয় স্বাধীনতার কথা, অনেকেই বলছি, উৎসাহের সাথে বলছি। দ্বিতীয় কোনো রাষ্ট্র গঠন হয় নাই, নতুন কোনো রাষ্ট্র হয় নাই, ফলে এটা বিপ্লব না, এটা একটা গণঅভ্যুত্থান। কিন্তু প্রায় একটা পরাধীনতার গ্লানি, কথা বলা যাবে না। অভ্যুত্থানের পরে নারীদের উপর আক্রমণ বাড়ে নাই, নারীদেরকে নানানভাবে হেনস্থা করা হয় নাই, ধর্ষণ বাড়ে নাই। ধর্ষণ নিয়ে আন্দোলন করতে গিয়ে নারী শিক্ষার্থীরা এই এন্টারিমের পুলিশের হামলার শিকার হয়েছে, তাদের নামে মামলা হয়েছে। আমরা দেখেছি যে ৭১ আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সবথেকে গৌরব উজ্জ্বল একটা অধ্যায়। আর ৭১ আপামর মানুষ এইরকম করে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেই ৭১ আমরা দেখেছি কতিপয় মানুষ আল বদর আল শামস বাহিনী গঠন করে পাকিস্তানি দোসরদের সহায়তা করেছে, যুদ্ধ অপরাধ করেছে। ৫৪ বছর পরে সেই যুদ্ধ অপরাধ নিয়ে এখনো কথা বলতে হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা কর্মীরা কিভাবে হামলা করলেন, তাহলে জুলাইয়ের যে সামাজিক শক্তি, এই দলগুলো দেখুন কিভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বন্ধুগণ, নির্বাচন সংস্কার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে অনন্তকাল ক্ষমতায় থাকতে যাচ্ছেন। জনাব ইন্টারিম, যেগুলো আপনার দায়িত্ব না সেগুলো আপনার ভাবা উচিত। আপনার কাজ ছিল একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা, আপনার এটাই হচ্ছে ইন্টারিমের দায়িত্ব। কিন্তু ইন্টারিমকে দেখলাম আমরা সেই দায়িত্ব পালন করছে না। কি করছে? বন্দর ইজারা দিচ্ছে। যদিও আমাদের আন্দোলনের পরে বলছে ৬ মাস নৌবাহিনী চালাবে, ৬ মাস পরে নাকি তারা আর কাকে দিবে সেটা ডিসাইড করেনি। এদেশের গণ আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭৯ গণ অভ্যুত্থান, ৭১ মহান মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, ১৮ কিশোর বিদ্রোহ, নিরাপদ সড়কের আন্দোলন, তার ধারাবাহিকতায় তো ২০২৪। কিন্তু আমরা দেখলাম তারা তাদের যে ঘোষণাপত্র সেখানে ৪৭ দিয়ে শুরু করেছে, করে ৭১কে কোনো মতো ছুঁয়ে ৯০ ধরে ২৪ এসেছে। মাঝের এই আন্দোলনগুলোর কি প্রবলেম দেখুন। আবু সাইদের কথায় তো শামসুজ্জোহা ফিরে আসে, কিন্তু এনারা যারা বৈষম্য বিরোধীর যে বন্ধুরা ড্রাফটটা দিলেন সেখানে ৬৯ নাই। দেখুন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের তো একটা বিরাট কাল পর্ব। ওই কুমিল্লার বন্ধুরা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, হলের নাম শেখ হাসিনা হল ছিল। আন্দোলন চলাকালে তারা ওই হলের নাম, ওই কুমিল্লার ২ বোন শান্তি সমিতি, একজন করতেন ৮ম শ্রেণীতে, একজন করতেন ৭ম শ্রেণীতে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা লড়েছিলেন শান্তি সমিতি, সেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা সেই হলের নাম করেছেন শান্তি সমিতি হল। তাহলে লড়াইয়ের মধ্যে দিয়ে যে ইতিহাস বিবৃত হয়, যে লড়াকুদের নাম ঘোষিত হয়, আমরা ঘোষণাপত্রের ড্রাফটে দেখি সেই নামগুলো নেই। ৪৭কে খুব গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হয়েছে। আমি বলতে চাচ্ছি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের তো একটা দীর্ঘ লড়াইয়ের কালপর্ব আছে। তারপরে তো ৪৭, তারপরে তো ৫২, তারপরে আমরা ৫২ সেই যদি ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন থেকে শুরু করে ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা থেকে শুরু করে ৬৯ গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের একজন মহানায়ক ছিলেন, তিনি হচ্ছেন মাওলানা ভাসানী। আজকে মাওলানা ভাসানীকে ইতিহাস থেকে খারিজ করে দেওয়া হয়। আমরা দেখলাম এই মাওলানা ভাসানীর যে লড়াকু ভূমিকা সেটাকে অস্বীকার করা হয়েছে, এবং এই কাল পর্বের এই ঘটনাগুলোকে এই জুলাই ঘোষণাপত্রে আনা হয়নি। এবং যা আনা হয়নি তার পরিপ্রেক্ষিতে যদি আমরা সংবিধানের প্রশ্নটা দেখি, এখানে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। সংবিধান সংস্কার কমিশন একটা বিস্তর রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টটা আপনারা পড়লে দেখবেন। আয়ুব তাও ইলেকশন দিয়ে দেশে ছিল, এরশাদ জেলে গিয়েছিল, হাসিনাকে পালাতে হয়েছে। তো দেখুন, আমাদের বন্ধুরা সাম এক্সটেন্ট মুক্তিযুদ্ধকে একটা আওয়ামী লীগের ব্যাপার বানাতে চান। এই বিভ্রান্তিটা একটু পরিষ্কার হওয়া দরকার। কিরকম? এই যে ৭২-এর যে সংবিধান, সেটাকে মানে এখানে আওয়ামী লীগের যারা পরে মুজিববাদ হিসাবে ৩টা বিষয়কে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্রকে মুজিববাদ। মুক্তিযুদ্ধের আগে আপনারা যদি এই যে স্বাধিকার আন্দোলনের প্রশ্ন দেখেন, যে ৫৪ যে যুক্তফ্রন্ট নির্বাচন, সেটার অন্যতম দাবি ছিল হচ্ছে স্বায়ত্তশাসন। ৫৭ সালে পাকিস্তানি শাসক গোষ্ঠীকে মাওলানা বলেছেন আসসালামু আলাইকুম,
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। ৭০-এর নভেম্বরে যখন নির্বাচন হয়, ওই পল্টনে ২ নভেম্বর মৌলানা ভাসানী বলেছেন যে স্বাধীন পূর্ব পাকিস্তানের লড়াই জিন্দাবাদ জিন্দাবাদ। ৩০ নভেম্বর মানুষের কাছে আহ্বান জানিয়েছেন ১৯৭০-এর যে এই যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে আপনারা নিজেদেরকে নিয়োগ করুন, মুক্তির সংগ্রামে হাজির করুন। এই যে লড়াইটা, সেই লড়াইয়ের ধারাবাহিকতায় আমরা যদি দেখি সেই সময়ের যে ৭২-এর সংবিধানের কাঠামোগত যেগুলো দিক আছে, ওনারা আবার বলতে চান সংবিধান সংস্কার কমিশন যে ৭১-এর ১০ এপ্রিল মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে তো কি ছিল? সাম্য, সামাজিক নিরাপত্তা এবং মানবিক মর্যাদা, সেটাকে মূলনীতি ধরতে চান। এবং ৭১-এর এই ঘোষণার মধ্যেও শেখ মুজিবকে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে। ডিক্লারেশন যেটা আছেন ১৯৭১-এর ১০ এপ্রিলে, সেটার মধ্যে আছে, সেটারই একটা কন্টিনিউশন হচ্ছে ৭২-এর সংবিধান। তার মানে এই যে কাঠামোগত দিকটা যদি আমি ধরি, সেটা খুবই অগণতান্ত্রিক। প্রধানমন্ত্রীকে একক ক্ষমতার কর্তৃত্বের অধিকারী করা হয়েছে। সেটা বাদ দিলে এই গণ আন্দোলনের মধ্য দিয়ে, একটা মুক্তি লড়াইয়ের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেটা কিসের আকাঙ্ক্ষা ছিল? আজকে যদি বলেন যে ২৪-এর পরে আপনার আকাঙ্ক্ষা কি, আপনি বলবেন যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি বাক স্বাধীনতা চাই। আপনি কি বলবেন? আমি একটা মর্যাদা নিয়ে নাগরিক হয়ে সমাজে বসবাস করতে চাই। ৭১ এরকম একটা প্রাণ হয়ে একটা রক্তাক্ত লড়াই, সেই লড়াইয়ে আপনারা দেখেছেন যে এরকম আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল। সেটা গণতন্ত্রের, সমাজতন্ত্রের এবং ধর্মনিরপেক্ষতার আকাঙ্ক্ষা। আজকে সংবিধান সংস্কার কমিশন এই বিষয়গুলোকে খুবই খণ্ডিতভাবে এগুলোকে আওয়ামী লীগ বলে, এগুলো আওয়ামী লীগ বলে, মুজিববাদ বলে, এর যে চেতনার জায়গাটাকে সেটাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।